হসপিটালে একটু ব্যস্ত ছিলাম ভাই, তাই রিপোর্ট আনতে দেরি হয়ে গিয়েছে। অর্পণ ইচ্ছে করে মিথ্যা কথা বলল। ভূমি রিপোর্ট দেখে তার ভাইয়ের রিয়াকশন কি হতে পারে তা সে বেশ ভালোই জানে। তবে ব্যাপারটাকে তো ধামাচাপা দিতেই হবে। ভূমি যেহেতু চাইছে, তার মানে তার অন্য কোনো পরিকল্পনা আছে। অর্পণ তার হাতে থাকা রিপোর্টটা প্রলয়ের হাতের দিকে নিজের থেকেই বলল। ডিএনএ ম্যাচ করেছে তাই না ভাই? প্রলয় ভাবলো হয়তো অর্পণ তার সঙ্গে মশকরা করছে, তাই সে সশব্যস্তভাবে রিপোর্টটা পড়লো। সেখানে স্পষ্ট লেখা নেগেটিভ। লেখাটা জলজল করছে। সচক্ষে রিপোর্টটা দেখে প্রলয়ের নিটল পা দুটো টলে উঠল। এই একটাই আশা ছিল তার, আজ রিপোর্টটাকেও তার ভুল মনে হচ্ছে। তাই সে বলল, এটা আমি কিছুতে বিশ্বাস করি না। আমি অন্য কোনো ল্যাবে গিয়ে আবারও টেস্ট করাবো। একটা কথা কেন ভুলে যাচ্ছ ভাই, পৃথিবীর একই চেহারার 7 জন মানুষ রয়েছে। তার জন্য কি সব একই চেহারা কি বাংলাদেশে বসবাস করছে? আমার কি মনে হয় জানিস, কিছু একটি গন্ডগোল অবশ্যই আছে। তা না হলে মৃত্তিকার কাছে গেলে কেন? দুজনের চেহারার মিল আছে, তাই হয়তো তোমার এমন মনে হচ্ছে। এতটা মিল আদতে হয়? এতটাই মিল কোথায়? তুমি তো বললেই ভূমির সঙ্গে নাকি ওই মেয়ের আকাশ পাতাল তফাৎ। তা অবশ্য ঠিক। তুমি যদি জল হয়, ওই মেয়ে নির্ঘাত পাবক শিখা। এক কথা বলতে গেলে ধানি লঙ্কা। প্রলয়ের কথা শুনে শব্দ করে হেসে উঠল অর্পণ। একমাত্র সেই জানে তার বোন কতটা বদলে নিয়েছে নিজেকে। ভূমির পরিবর্তন সে আজ লক্ষ্য করেছে। একদিকে যেমন প্রলয়ের জন্য তার খারাপ লাগছে, অন্যদিকে প্রলয়কে বোকা বানাতে পেরে হাসিও পাচ্ছে তার। এদিকে তার এই হাসির কারণ ধরতে পারল না প্রলয়। হুট করে হাসারই বা কি হলো? সে কি কোনো হাসির কথা বলেছে? চোখ ছোট ছোট করে অর্পণের দিকে তাকিয়ে প্রলয় জিজ্ঞাসা করলো। হাসির কি বললাম আমি? ডান হাত দ্বারা মুখ বন্ধ করে অর্পণ বলল, কই, আমি তো আমার কথায় হাসছি না। আমার একটা পুরনো কথা মনে পড়ে গিয়েছে, তাই হাসলাম। আচ্ছা শোন ভাই, আমার খুব ক্লান্ত লাগছে, আমি ঘরে গেলাম। সায় জানালো প্রলয়। মুখে বলল, আয়। অর্পণ চলে যেতেই ডান হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে সজোরে আঘাত করলো প্রলয়। একবার নয়, বেশ কয়েকবার। মুহূর্তে হাতের পিঠ রক্ত রঞ্জিত বর্ণ ধারণ করেছে, জ্বলছে ভীষণ। প্রলয়ের ভেতর ভেতর গুমড়ে মরছে। অপরাধবোধ তাকে শেষ করে দিচ্ছে। কেন সেদিন ভূমিকে ভুল বুঝেছিল সে? কেন বাবা হওয়ার মতো সুন্দর মিষ্টি গভীর অনুভূতি থেকে নিজেকে ছিন্ন বিচ্ছিন্ন করেছিল? এই নিয়ে সে মাধুরী বা মেহরাব শিকদারকে মোটেও দোষী করবে না, কারণ যে কেউ তাকে যা বোঝাবে সেটাই তাকে কেন মানতে হবে? ভুল তো সম্পূর্ণ তার। নিজের ভালোবাসার উপর সে অবিশ্বাস করেছে। এক মুহূর্তের জন্য হলেও ভরসা হারিয়েছে। সেই দোষেই তো সে ভূমিকে হারিয়েছে। সেই সঙ্গে হারিয়েছে নিজের অনাগত সন্তানকেও। মেঝেতেই হাঁটু গেড়ে বসে পড়ল ভূমি। গলা ভেঙে আসছে। পুরুষ মানুষই হচ্ছে পৃথিবীর রহস্যময়ী জীব। তাদের বুক ফাটে কিন্তু কারোর সামনে চোখ ফোটে 2 ফোঁটা জল গড়ায় না। তাদের কান্নাগুলো হয়তো গলাতেই আটকে যায়। মেয়েদের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে পারে না, কিন্তু কষ্ট তাদেরও হয়। আড়ালে তারাও কাঁদে। প্রলয়ের ক্ষেত্রেও ঠিক সেই হয়েছে। আড়ালে অশ্রু বিসর্জন দিচ্ছে সে, আর একা একাই কিছু কথা আওড়াচ্ছে। পরিপূর্ণতাকে দূরে ঠেলে আমি অপূর্ণতাকে নিজে আপন করে নিয়েছি। এর শাস্তি হয়তো আমাকে সারা জীবন ভর পেয়ে যেতে হবে। বাহির থেকে কারো পায়ের শব্দ আসছে। প্রলয় দ্রুত উঠে দাঁড়ালো। রিপোর্টটাকে তোশকের নিচে লুকিয়ে রাখলো। এই রিপোর্ট কারোর সামনে পড়তে দেওয়া যাবে না। এরই মাঝে কথা বলতে বলতে তৃপ্তি ঘরের ভেতর প্রবেশ করলো। আন্টি আপনাকে খেতে যাচ্ছেন। তৃপ্তির এভাবে হুট করে চলে আসায় ভীষণ রাগ হলো প্রলয়ের। বেশ কয়েকবার এই মেয়েকে সে নিজের ঘরে আসতে বারণ করেছে, কিন্তু বেহায়া মেয়ে বারবার চলেই আসে। নিজের ওপর থাকা চাপা রাগটা এবার তৃপ্তির ওপর চড়াও হলো। নিজের রাগ প্রকাশ করবে না বলেও প্রকাশ করেই ফেললো। প্রলয় চেঁচিয়ে বলল, আপনাকে আমি ঠিক কতবার বলবো যে সময় অসময়ে কখন আমার ঘরে আপনি আসবেন না? তৃপ্তি বুঝতে পারলো প্রলয় এই মুহূর্তে মারাত্মক রেগে রয়েছে। তার সে আমতা আমতা করে বলল, এভাবে হুট করে চলে আসায় আমি সত্যিই দুঃখিত আন্টি। আমাকে জোর করে পাঠালেন আপনাকে ডাকার জন্য। এবার প্রলয়ের হাতের দিকে খেয়াল হলো তৃপ্তির। ঝরঝর করে রক্ত ঝরছে। সে ব্যস্ত হয়ে প্রলয়ের হাতটা ধরে জিজ্ঞাসা করলো, এ কি, আপনার হাত থেকে রক্ত ঝরছে? এটা কি করে হলো? প্রলয় এক ঝাড়া নিয়ে তৃপ্তির হাতটা সরিয়ে নেয়। এই মেয়েটার ঠিক কি উদ্দেশ্য রয়েছে সেটা তার জানা নেই, আর না সে জানতে চায়। তবে এইসব মেয়েকে সে তার ধারে কাছে ঘেঁষতে দিতে চায় না। এবার কিছুটা গম্ভীর আর কঠিন স্বরে প্রলয় বলল, ও কিছু না, আপনি এখন আসতে পারেন।
আমার সময় হলে আমি নিশ্চয়ই খেতে যাব। এই কথাটা আপনার আন্টিকে খুব ভালো করে বলে দেবেন। আর হ্যাঁ, আপনার আন্টি যতই বলুক, আমার ঘরের সামনে ঘুরঘুর করার কথা আপনাকে যেন পরবর্তীতে আমার ঘরে আর না দেখে। প্রলয়ের কাছ থেকে এমন অপমানজনক কথা শুনে তৃপ্তির মুখটা থমথমে হয়ে গিয়েছে। বেচারে বোধ হয় যে কোনো সময় কেঁদে দিতে পারে। প্রলয় মোটেও গুরুত্ব দিল না, গম্ভীর স্বরে শুধু বলল, আপনি এখন আসতে পারেন। তৃপ্তি আর এক মুহূর্ত দাঁড়ালো না। অপমানে জর্জরিত হয়ে তার ভীষণই কান্না পাচ্ছে। এর আগে এমন ভাবে তার সাথে কেউই কথা বলেনি। সে তো সেদে সেদে প্রলয়ের ঘরে যেতে চায়নি, শুধুমাত্র মাধুরীর কথাই সবটা হলো। উনি তো কথা শুনলেনই না, উল্টো সব মস্ত কটু কথা এসে জমা হলো তার ওপর। না জানি তাকে নিয়ে প্রলয় কি না কি ভাবছে। তৃপ্তি চলে যেতে প্রলয় একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। হাত মুখ ধুয়ে এরপর নিচে যাবে। হাতটা জ্বালা করছে তার, তবে মনের জ্বালার থেকে এই জ্বালা নেহাতি কম। কিছুক্ষণ আগেই রাতের খাবার খেয়ে অর্পণ নিজের ঘরে এসেছে। খাবার টেবিলে প্রলয়কে খুবই চুপচাপ মনে হলো, অন্য দিনের তুলনায় আরো বেশি গম্ভীর মনে হয়েছে। অর্পণ বুঝছে ভূমিকে নিয়ে তার ভাইয়ের যত ভাবনা। এখন আপাতত ভাইকে সময় দেবে, খুব বেশি ভাইয়ের পেছন পেছন ঘুরঘুর করা যাবে না। এদিকে সেও তো শুধুমাত্র ভূমিকে নিয়েই ভাবছে, মাথায় তার অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। কি করে ভূমি আর প্রলয়কে আবারও কাছাকাছি নিয়ে আসবে সেটাই পরিকল্পনা করছে। এমনিতে যে তার বোন এ বাড়িতে আর ফিরবে না তা সে বেশ বুঝেছে। অভিমানের পাহাড় খুব বেশি উঁচু কিনা হওয়াটাই তো স্বাভাবিক। নারী প্রচন্ড অবহেলা আর অবিশ্বাসে নিজেকে পাল্টাতে ফেলে। অর্পণের মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছে, তা হলো সে তার বোনকে আবেগের জালে জড়িয়ে এ বাড়িতে পুনরায় ফেরার জন্য রাজি করাবে। কিভাবে কি করতে হবে সেসব কিছু ভাবা হয়ে গিয়েছে তার। অর্পণের ভাবনার মাঝেই ইরার নাম্বার থেকে ভিডিও কল এলো। এই যেন মেঘ না চাইতেই বৃষ্টি, সঙ্গে সঙ্গে রিসিভ করলো সে। স্ক্রিনে ইরার মুখটা দেখে ক্ষীণ হাসলো অর্পণ। তাকে এভাবে হাসতে দেখে ইরা জিজ্ঞাসা করলো, হাসলে কেন? আমাকে কি ফানি দেখাচ্ছে? আমি কিসের জন্য আসলাম? চোখ ছোট ছোট করে তাকিয়ে ইরা বলল, তাহলে তোমাকে সুন্দর লাগছে ইরাবতী। আচ্ছা, তোমার কি মনে হয় না আমাদের দ্রুত বিয়ে করে নেওয়া উচিত? হুট করে বিয়ের কথা শুনে সহসায় অবাক হলো ইরা। তারা তো বিয়ের প্ল্যান আরো 2 বছর পর করেছিল। অর্পণ এখনই কেন বিয়ের কথা বলছে বুঝতে পারলো না সে। ইরা জিজ্ঞাসা করলো, তা মশাই, হুট করে বিয়ের ভূত মাথায় চাপলো কেন? পুরো 1 বছর তো প্রেম করলাম, এবার ইরাবতীকে প্রেমিকা রূপে নয় বউ রূপে দেখতে চাই। তো এখন তোমার সিদ্ধান্ত বলো, তাহলে আমি মাকে আজই জানিয়ে দেব। তোমার মতো তো আমি নির্লজ্জ না। নিজের বিয়ের কথা আমি কি করে তাদের বলবো? তোমার কাউকে কিছু বলতে হবে না, যা ব্যবস্থা করার আমি নিজেই করব। হঠাৎ বিয়ে করার কথা তুললে কিছু কি হয়েছে? বাই এনি চান্স বাড়ি থেকে কি তোমার জন্য মেয়ে খুঁজছে? ইতিমধ্যেই ইরাকে এতদূর ভেবে ফেলতে দেখে এবার সশব্দে গা কাঁপিয়ে হেসে উঠল অর্পণ, যেন ইরা কোনো জোকস শুনিয়েছে। তাকে এভাবে হাসতে দেখে ইরা গাল ফুলিয়ে বলল, আমাকে ছাড়া যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করার ভাবনা মাথাও এনেছো, তাহলে তোমার কি অবস্থা হবে সেটা তুমি ভাবতেও পারছো না। তুমিও চাইলে আমার জন্য মেয়ে খুঁজে দিতে পারো। বয়স তো হচ্ছে, বিয়েটা করে বাচ্চা সামলাতে হবে না? এরপর বুড়ো হয়ে গেলে কেউ বিয়ে করবে না। আমার সঙ্গে মশকরা করা হচ্ছে, বদলোক একটা। আবারও হেসে উঠল অর্পণ, সঙ্গে সঙ্গেই বলল, চোখের সামনে একটা বাচ্চাকে দেখছি, একেই তো আমাকে সারা জীবন চোখে চোখে রাখতে হবে। আমার কি আর অন্যদিকে তাকানোর সময় আছে? ইরা আর কিছুই বলল না। অর্পণের সঙ্গে কথা বলবে না সে। লোকটা কারণে অকারণে তাকে শুধু খেপায়। তারপর দুজনের মাঝে নেমে এলো এক অবাক নীরবতা। অর্পণ গম্ভীর হয়ে কিছু একটা ভাবছে। এদিকে নীরবতা সহ্য হচ্ছে না ইরা, তাই সে নীরবতা কাটাতে নিজে থেকেই বলল, কি ভাবছো? তোমাকে একটা কথা বলবো ভাবছি। কি কথা? এই কথাটা কিন্তু 5 কান হওয়া যাবে না। এই বুঝি তুমি আমাকে ভরসা করো? তেমনটা না রে পাগলি, ব্যাপারটা খুবই সিরিয়াস, আমাদের জীবনের সঙ্গে জড়িত। আচ্ছা বলো। ভূমি বেঁচে আছে। এ কথা আর কেউ জানতে পারবে না। অর্পণের কাছ থেকে এমন অবিশ্বাস্য কথা শুনে চেঁচিয়ে উঠল। কি? নিজের ঠোঁটে তর্জনী ছুঁয়ে অর্পণ বলল, আসতে চাও, যা শুনছে সেটাই বলেছি আমি।
ভূমিকে তুমি কোথায় ফেলে? অর্পণ পরপর সব কথা খুলে বলল। শুধু মেহেরাব শিকদার আর ভূমির মাঝে সম্পর্কের কথাটা এড়িয়ে গেল। সত্যিটা তো একদিন সবার সামনে আসবেই, সেদিনই না হয় সবার সব সত্যি জানাবে। তার আগে কিছু সত্যি সকলেরই জানা থাকুক। অর্পণ আবারও বলল, ও হ্যাঁ, আর একটা কথা। কি? ভূমি কানের পক্ষ থাকবে তোমার বন্ধু হিসাবে। কেন? তোমাকে তো বললাম ভূমির ভাইয়ের জীবনে আর ফিরতে চায় না, আর আমি চাই ওরা দুজন আবারও এক হোক। তার জন্য আমাদের কিছু করা উচিত। তোমার কি মনে হয় আমাদের পরিকল্পনা কাজে দেবে? অবশ্যই দেবে, তবে কোনো তাড়াহুড়ো নয়। এরপর দুজনে আরো অনেক কথাই বলতে শুরু করলো, নিজের পরিকল্পনা একে অপরের সঙ্গে শেয়ার করতে শুরু করলো। অন্যদিকে নীলচে ঘুমবাতির আবছা আলোয় প্রলয়ের ভাবভঙ্গি টের পাওয়া যাচ্ছে না, তবে এটা বোঝা যাচ্ছে যে সে বিছানায় শুয়ে রয়েছে। বারবার এপাশ ওপাশ করেও ঘুম আসছে না তার। এমনটা তার সঙ্গে প্রতিদিনই হয়। ভূমি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে, আর তাদের অনাগত বাচ্চা হয়তো এতদিনে কিছুটা বড় হয়েছে। ভূমি আর তাদের সন্তানকে ফিরে পাবার আশায় প্রতিদিনই দিন গুনছে প্রলয়। আদতে মৃত্তিকায় ভূমি কিনা তার জানা নেই। মৃত্তিকায় যদি ভূমি হয়ে থাকে তাহলে তার অভিমানের পাহাড় ভাঙানোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। নিজের সন্তানকে অস্বীকার করার মতো মস্ত বড় ভুল সে করেছে। সেও চায় ভূমি আর তাদের সন্তান দুজনেই তাদের জীবনে ফিরে আসুক। যতদিন না ভূমি তাকে ক্ষমা করবে ততদিন জীবনের পুনরায় ফিরে আসবে, ততদিন ধরেই সে প্রায়শ্চিত্ত করে যাবে। এটাই তার প্রাপ্য। প্রলয় বালিশে আঁকড়ে ধরে বলতে শুরু করলো, তুমি যেমন এক আকাশ সম অভিমান নিয়ে চলে গিয়েছ, ঠিক তেমনিভাবে আমার জীবনে রয়ে গিয়েছে এক আকাশ সম বিষণ্ণতা। স্ত্রী, সন্তান আর ছোট্ট পরিবার থাকা সত্ত্বেও আমি শূন্য, অপূর্ণ হয়ে থেকে গিয়েছে আমি। অপেক্ষার প্রহর ক্রমশ আমি নিঃশেষ হয়ে যাচ্ছে। তোমাদেরকে কি আমি কোনোদিনও ফিরে পাবো না ভূমিকন্যা? এই বলে বালিশে আবারও মুখ গুজলো। মনে হলো যেন ভূমিকেও জড়িয়ে ধরেছে সে। কপালের ক্ষত কিছুটা শুকিয়েছে, তবে চিনচিনে ব্যথাটা এখনো রয়েছে। প্রলয় আবারও মুখ তুললো। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে গ্যালারি থেকে ভূমির ছবিগুলো দেখতে শুরু করলো। এই ছবিগুলো দেখেই তার রাত কাটে, সকাল হয়। বিস্তীর্ণ অন্তরিক্ষে ঘোর অমা, কোথাও কোনো আলোর দিশা নেই। ল্যাম্পপোস্টের বাতিগুলোতে ঝিঝি পোকার ঝাঁক বসেছে। অবসাদগ্রস্ত রাতটা মৃত্তিকার পাথর হৃদয়কে আরো বিচলিত করে তুলেছে। বারান্দায় আলোয় বসে উপন্যাসের বই পড়ছে সে। আজ প্রলয়কে খুব করে মনে পড়ছে। ভাগ্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তা ঘুণাক্ষরেও আগে থেকে উপলব্ধি করা যায় না। যদি আগে থেকে উপলব্ধি করা যেত তাহলে হয়তো মানুষের জীবন আড়ালে আবডালে এলোমেলো চূর্ণ বিচূর্ণ হতে থাকতো না, কোথাও কোনো বিচ্ছেদ থাকতো না। বিষাদ নীল ব্যথায় প্রতি মুহূর্তে কাউকে ডুকরে মরতে হতো না। দীর্ঘশ্বাস ফেলল মৃত্তিকা। ঘুম আসছিল না তার। তনুজা হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন, সুদর্শনীও হয়তো ঘুমাচ্ছে। তখন দেখে এসেছিল অর্ণবের সঙ্গে কথা বলছিল। এদিকে ভূমিকে ঘরে দেখতে না পেয়ে সুদর্শিনী বারান্দায় চলে এসেছে। তার ভাবনাই সঠিক। মৃত্তিকা বারান্দাতেই ছিল। সে জিজ্ঞাসা করলো, কি করছিস? বই পড়ছিলাম, ঘুম আসছিল না। আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুম চলে আসবে। জানিস দিদি ভাই, আমার এখন আর এই শহরটা ভালো লাগে না। ইচ্ছে করে সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যাই। তুই আবারও পুরনো কথা ভাবছিস? তোকে কতবার বলেছি না ও সব কথা ভেবে নিজেকে কষ্ট দিবি না। মেসমশাই চলে যাওয়ার পর মাসিমণি তোকে আঁকড়ে ধরে বেঁচে আছে। ভাঙা গলায় মৃত্তিকা বলল, পুরুষ যে নারীকে খুব সহজেই পেয়ে যায় তাকে মূল্যায়ন কম করে। আবার সেই মানুষটার কথাই ভাবছিস? ভুলে গেলি সেই মানুষটা তোকে অবিশ্বাস করে একা ছেড়ে দিয়েছিল। সুদর্শিনী এতটুকু বলতেই মৃত্তিকা ফুপিয়ে উঠল। সুদর্শিনী শুধালো, এই তুই কি কান্না করছিস? আমার দিকে তাকাতো। মৃত্তিকা তাকালো না। অশ্রুসিক্ত চোখে কি করে তাকাবে সুদর্শিনীর দিকে? তবু মেয়েটা তার ভাঙা গলার স্বরেই বুঝে গেল। সুদর্শিনী আবারও বলল, তাকাবি না আমার দিকে? দিদি ভাই, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না, কতদিন শান্তিতে ঘুমোতে পারি না। সুদর্শিনী বুঝলো মৃত্তিকা নিজেকে আড়াল করতে চাইছে, তাই সে খুব একটা ঘাটলো না। ইচ্ছে হলে নিজেকে মনে দুঃখগুলোকে শেয়ার করবে। মৃত্তিকার হাত ধরে ঘরে নিয়ে গেল সুদর্শিনী। সে বিছানায় গিয়ে বসতেই তার পেছন পেছন মৃত্তিকাও চলল।
বালিশে হেলান দিয়ে সুদর্শনীকে জাপটে ধরলো। অবসাদগ্রস্ত চোখ দুটো বন্ধ করে রেখেছে মৃত্তিকা। সুদর্শনী তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, মাঝে মাঝে চুলও টেনে দিচ্ছে। আরাম লাগছে কিছুটা। নিমিষেই যেন চোখের পাতায় গহীন নির্দেশে হানা দিচ্ছে। বিস্তীর্ণ অন্তরিক্ষে সূর্যের কমলাটে আলো নবদিত। ভেতরের আধার কাটিয়ে মেদিনে আলোকিত হচ্ছে। সোনালি রোদ উকি দিচ্ছে জানালার দুয়ার ভেদ করে পর্দার ফাঁক ফোকর হতে। রোদ এসে আছড়ে পড়েছে প্রলয়ের পিঠে। রোদ দীর্ঘ সময় একই স্থানে আছড়ে পড়ায় প্রলয়ের পিঠে কিছুটা গরম লাগতে শুরু করেছে। পিঠ ঘেমে গিয়েছে, তার উপর বাতাসের ঝাপটায় ঘামে ভেজা শীতে পিঠে শরীর শীতলতার অস্তিত্ব। ঘুমের ঘোরে প্রলয়ের মনে হচ্ছে ভূমি তার পিঠে ভেজা চুল দিয়ে আঁকিবুকি চালাচ্ছে। ঘুমো ঘুমো ভারী কণ্ঠে প্রলয় বলল, ভূমিকন্যা, বিরক্ত করো না তো, ঘুমোতে দাও প্লিজ। পরক্ষণেই ঘুম ভেঙে গেল প্রলয়ের। যখনই মনে পড়ল ভূমি তো তার কাছেই নেই, বিরক্ত করবে কোত্থেকে। ঘুমো ঘুমো ফুরফুরে মনটা তখন নিমেষেই বিষাদের কৃষ্ণাবু মেঘলায় ঢেকে গেল। আস্তে করে উঠে বসলো প্রলয়। গা থেকে টি শার্ট খুলে বিছানার উপর ফেলে দিয়ে জানালার কাছে গেল। হুট করে পর্দাগুলোকে সরিয়ে দিতেই সকালের মৃদুমন্দ শীতল সমীরণ এসে তার গা ভাসিয়ে দিল। ভালোই লাগছে ভীষণ। এরপর একটা আলমারি থেকে নিজের জামা কাপড় বের করে বিছানার উপর রাখলো প্রলয়। আজ বের হবে। ঘরে বসে থেকে আর ভালো লাগছে না তার। বাহির থেকে ঘুরে এলে হয়তো কিছুটা ভালো লাগবে। আজ থেকে নিজের কাজে লেগে পড়বে সে। একটা তোয়ালে বের করে ওয়াশরুমে চলে গেল প্রলয়। একটা লম্বা গোসল দিয়ে শরীরের সমস্ত ক্লান্তি আর ভারাক্রান্ত দূর করবে। অন্যদিকে বিছানায় আধশোয়া হয়ে বালিশে হেলান দিয়ে বসেছে মেহেরাব শিকদার। আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল ওনার। এমনিতেই তো ফিরোজাই ডেকে দেন ওনাকে, তবে আজ উনি নিজ থেকেই উঠে গিয়েছেন। বারবার জানালার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে যাচ্ছেন তিনি। মেহেরাব শিকদার যখন কিছু নিয়ে এক নাগারে বিরতিহীন ভাবনায় মত্ত, তখনই ফিরোজা ঘরে প্রবেশ করেন। তিনি খেয়াল করলেন ওনার স্বামী কিছু একটা চিন্তা করছে। বিছানার চাদর গোছাতে নিয়ে তিনি বললেন, সেই কখন থেকে দেখছি কিছু একটা ভেবে যাচ্ছ, কি এত ভাবছো শুনি? হুট করে ফিরোজার কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেলেন মেহেরাব শিকদার। আজ সকাল সকাল মহুয়াকে স্বপ্ন দেখেছেন তিনি। স্বপ্নেও যেন হুমকি দিচ্ছিলেন। মেহেরাব শিকদারের আগের মতো সেই তেজ নেই। স্বপ্ন দেখে ভয় পেয়েছেন বলেই মনে হচ্ছে। তার উপর ফিরোজার এভাবে চলে আসায় আরো ঘাবড়ালেন তিনি। আমতা আমতা করে জিজ্ঞাসা করলেন, কিছু বলবে তুমি? আচ্ছা আমাকে বলো তো, কি হয়েছে তোমার? বেশি কিছুদিন ধরেই দেখছি কেমন অন্যমনস্ক হয়ে থাকো। কথা কাটাতে মেহেরাব শিকদার বললেন, ও তেমন কিছু না, কাজের খুব প্রেশার ইদানিং। এত প্রেশার কেন নাও? তোমার কতদিন বলছি কাজের এত প্রেশার নেবে না তুমি। ও কিছু না, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি যেটা বলছি সেটাই শোনো। আজ হসপিটালে যেতে হবে না, বাড়িতে বিশ্রাম নেবে তুমি। তোমার শরীরটাও ভালো ঠেকছে না আমার। নিজের প্রতি অর্ধাঙ্গিনীর এমন চিন্তা দেখে বরাবরের ন্যায় আপ্লুত মেহেরাব শিকদার। ফিরোজাকে তিনি অন্তত বেশ ভালোবাসতেন, তবে অতীত অর্থাৎ 20 বছর আগে একটা ভুলের মাসুল আজও দিয়ে যাচ্ছেন তিনি। ওনার আজও মাথায় আছে না সেদিন ভূমিকে হত্যা কেন করলো। পুলিশ যখন লাশ আইডেন্টিফাই করে জানিয়েছিল সেটা ভূমিরই লাশ, তখন তিনি ভীষণই অবাক হয়েছিল। তবে এটা ভেবেও খুশি ছিলেন যে আপাতত ওনার আর কোনো পথের কাটা নেই। কাটা মুকুট, এই কথাটা কেউই আর জানতে পারবে না। মাঝে মাঝে প্রলয়ের জন্য ভীষণই আফসোস হয় ওনার। একমাত্র ওনারই জন্য তার প্রিয় ভাতিজার আজ এই দশা। সেদিন যদি মিথ্যে কথা না বলতেন তাহলে হয়তো ঝোঁকের বসে এমন একটা কথা প্রলয় কখনোই বলতো না। সে যথেষ্ট বিচারক্ষম একজন মানুষ, এটা মেহেরাব শিকদার খুব করে মানেন। তিনি এও জানেন সত্যিটা যেদিন যদি কোনোভাবে সবার সামনে আসে তবে প্রলয় ওনাকে কখনোই ছাড়বে না। এর উচিত শাস্তি দিয়ে তবেই থামবে। এই সমস্ত ভাবনার মাঝেই মেহেরাব শিকদার যেন আলাদা এক দুনিয়ায় হারিয়ে গেলেন। ফিরোজার কোনো কথাই যেন ওনার কর্ণগোচরে পৌঁছায়নি। একই ভঙ্গিতে বালিশে হেলান দিয়ে বসে রয়েছে ফিরোজা। বলতে লাগলেন, আবার কোথায় হারিয়ে গেলে তুমি? এবারও কোনো সারা শব্দ পাওয়া গেল না মেহেরাব শিকদারের কাছ থেকে। ফিরোজা এবার বিছানায় বসে স্বামীর হাত ছাকিয়ে ডাকতে লাগলেন, কি কি গো শুনছো? কোথায় হারিয়ে গেলে? দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? শুয়ে আছি আমি। এই বলে বিছানা ছাড়লেন মেহেরাব শিকদার। ফিরোজা বিছানা গোছানোর জন্য উদ্যত হলেন।
ওয়াইড্রপ থেকে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে মেহেরাব শিকদার স্ত্রীর উদ্দেশ্যে বললেন, শুনছি আমি। অহেতুক চিন্তা করো না। আমি হয়তো চিন্তা করি, আমি তো দেখতে পাচ্ছি তুমি আজকাল কেমন অন্যমনস্ক হয়ে থাকো। আচ্ছা, তোমার কি হয়েছে আমার সঙ্গে অন্তত বলো, তাহলে হয়তো নিজেকে কিছুটা হালকা লাগবে। আমি ফ্রেশ হয়ে আসছি, খুব খিদে পেয়েছে। তুমি আমার জন্য নাস্তার ব্যবস্থা করো, আমি 2 মিনিটে বের হচ্ছি। এই নিয়ে কোনো কথা বাড়তে চান না মেহেরাব শিকদার। কথাটা বলেই তিনি ওয়াশরুমে ঢুকে পড়লেন। পেছন থেকে প্রত্যুত্তরে ফিরোজার আচ্ছা বলাটা শুধু শুনেছেন। মেহেরাব শিকদার ওয়াশরুমে চলে গেলেন। এদিকে বিছানার ঘর ঝাড়ু দিয়ে ফিরোজা ঘর থেকে বেরিয়ে গেলেন। সকালের নাস্তা আগেই বানিয়ে রেখেছেন তিনি। সাবিনা অন্য কাজগুলো করছিলেন। ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করা হয়ে গিয়েছে। বৈঠকখানা ঝাড়ু দিচ্ছেন সাবিনা। ফিরোজা বৈঠকখানার দিকে এসে দেখলেন মোর্শেদ শিকদার খেতে বসে পড়েছেন। আজ ওনাকে একটু তাড়াতাড়ি বের হতে হবে। বাকিরা অর্থাৎ ছেলে মেয়েগুলো এখনো পর্যন্ত নিচে আসেনি। এরই মাঝে অতিথিশালায় হতে তৃপ্তি চলে এলো। তাকে দেখা মাত্র মাধুরী দ্রুত পায়ে সেদিকটায় গেলেন। ফিরোজা দেখেও না দেখার ভান করে রইলেন। মাধুরীকে ওনার আর কিছুই বলার নেই। নিঃশব্দে নিজের কোনো কাজে লেগে পড়লেন তিনি। এদিকে মাধুরী ফিসফিস করে তৃপ্তিকে শুধালেন, উপরে গিয়ে ওদের সবাইকে একটু ডেকে নিয়ে এসো। মাধুরী যে এমন কোনো কাজ খুঁজে খুঁজে তাকেই দেবেন এটা যেন সে আগে থেকেই জানতো। তাই গটগট করে তৃপ্তি জবাব দিল, আপনি হয়তো একটা কথা ভুলে যাচ্ছেন আন্টি। কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি যে আপনার ছেলে আমাকে পছন্দ করে না, তাই আমি ওনাকে ডাকতে যেতে পারবো না। তৃপ্তির এহেন কথায় চটে গেলেন মাধুরী। কিছুটা ধমকে সুরেই বললেন, বড়দের মুখে মুখে বুঝি এভাবেই তর্ক করো তুমি? সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিল তৃপ্তি, আপনি যতই বলুন আমি ওনার সামনে যেতে চাই না আন্টি। এতে যদি আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন তাহলে তাই সই, কিন্তু আমি আপনার ছেলের তীর সীমানায় যেতে চাই না। এবার কিছুটা নরম স্বরে মাধুরী বললেন, প্রলয়কে ভয় পাওয়ার কিছু নেই। তুমি এসেছো সবে দিন 4 হলো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করো। আর কতদিন আমার ছেলেটা এভাবে গুমড়ে গুমড়ে মরবে? আই থিঙ্ক ওনাকে একা ছেড়ে দেওয়া উচিত। এমন করতে থাকলে উনি আপনার থেকে আরো দূরে চলে যাবেন। আপনি তো মা, আপনার উচিত আপনার ছেলের মনের অবস্থা একটু বোঝা। আমি এসব কথা কোথা থেকে জেনেছি সেটা ম্যাটার করছে না। আসল কথা হচ্ছে আপনার উচিত প্রকৃতপক্ষে আদর্শ মা হয়ে প্রলয়কে যথেষ্ট সময় দেওয়া। মাধুরী ভাবলেন, গভীরভাবে ভাবলেন। তৃপ্তির কথা কোনো অংশে ভুল নয়। শুরু থেকে তিনি ভূমি আর প্রলয়কে আলাদা করার চেষ্টা করে গিয়েছেন। কখনো এটা ভাবেনি যে ভূমিকে হারিয়ে প্রলয়ের মনের অবস্থাটা ঠিক কি, ছেলেটার মনের ওপর ঠিক কি যাচ্ছে। কই, আগে তো তিনি এমন ছিলেন না। মুখে কিছু বলার আগেই ছেলের মনের কথা বুঝে যেতেন তিনি। অথচ আজ ছেলের থেকে 100 মাইল দূরত্ব বাড়ছে। মাধুরী আর কথা বাড়ালেন না, শুধু মুখে বললেন, পূর্ণ, পুষ্পকে ডেকে দিও তো, ওদের কলেজে যাওয়ার সময় হয়েছে। জি আন্টি। এই বলে তৃপ্তি সিঁড়ি ভেঙে উপরতলায় যেতে শুরু করলো। মাধুরীও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। প্রলয়ের ব্যাপারে তিনি আর তৃপ্তিকে জোর করবেন না। ওনার এটা বোঝা হয়ে গেছে যে জোর করে আর যাই হোক কোনো সম্পর্ক আর ভালোবাসা হয় না। এদিকে করিডোরে দাঁড়িয়ে রয়েছে তৃপ্তি। দোতলায় ডান পাশের ঘরটায় পূর্ণ পুষ্পিতার, আর বাঁ পাশের প্রথম ঘরটায় অর্পণের, আর দ্বিতীয়টা প্রলয়ের। আগের বারের ভুল এবার সে করবেন না। পূর্ণ পুষ্পিতাকে ডাকতে ওদের ঘরে চলল তৃপ্তি। এতক্ষণে মেয়ে দুটো হয়তো ঘুম থেকে উঠেই পড়েছে। সকাল 10:30। সেই রোজকার রুটিন আজ থেকে আবারও শুরু। মৃত্তিকার নাচের ক্লাসে সিলেকশন হয়ে গিয়েছে। সে এখন একটা পার্মানেন্ট জব পেয়ে গিয়েছে। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এই নাচের স্কুলে সে জবটা করবে। তার সিলেকশন যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা তার জানা ছিল না। দৈনিক 5 ঘন্টা এই স্কুলে কাটাতে হবে। মনে মনে খুব খুশি মৃত্তিকা। তার ইচ্ছে যে পূরণ হয়েছে। টিফিন বক্সটা ব্যাগের ভেতর রেখে মৃত্তিকা বলল, মামুনি দুপুরের খাবার আর ওষুধ কিন্তু টাইম টু টাইম খেয়ে নেবে, আর ফোন সঙ্গে সঙ্গে রাখবে। নিজের প্রতি মৃত্তিকার এত খেয়াল আর চিন্তা দেখে তনুজা বললেন, আগের জন্মে হয়তো তুই আমার মা ছিলিস। এত যত্ন তো আমার জন্মদাত্রী মাও করেনি। কি যে বলো না তুমি, তবে তোমার জন্য আমার চিন্তা হয়। টিপ্পনি কেটে সুদর্শনী বলল, বুঝলে মাসিমণি, তোমার মেয়ে হয়তো আমার প্রতি বিশ্বাস নেই। মোটেও তেমন কিছু নয় দিদি ভাই।
মজা করছিলাম তো পাগলি, তুই যা, আমি তো আসি মাসিমণিকে দেখার জন্য। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ দিদি ভাই। এই বলে সুদর্শনীকে জড়িয়ে ধরল মৃত্তিকা। ওদের দুজনের মিল দেখে গা লেলিয়ে হাসলেন তনুজা। ওদের দুটোকে একসঙ্গে দেখলে মনে হয় যেন দু বোন, অথচ দুজনের ধর্ম আলাদা। তাতে কি দুজন মানুষের মাঝে মনের মিল তো রয়েছে। মেয়েটা যখন মাহেন্দ্র রায় চৌধুরী অসুস্থ ক্ষতবিক্ষত অবস্থায় পেয়েছিলেন, তখনকার মৃত্তিকা আর এখনকার মৃত্তিকার মাঝে আকাশ পাতাল তফাৎ। সদ্য নিজের অনাগত সন্তানকে হারিয়ে ফেলা ভীতু সহজ সরল মেয়েটা এখন রণরঙ্গিনী, যে কিনা যে কোনো পরিস্থিতিতে রুখে দাঁড়াতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে জানে। সমাজ তাকে এখন আর অযোগ্য বলে আখ্যায়িত করে না। সে একজন অতি পারদর্শী নৃত্যশিল্পী। মৃত্তিকাকে মেয়ে হিসেবে পেয়ে খুবই গর্ববোধ হয় তনুজার। শুরু থেকেই মেয়েটা তাকে মামুনি বলে আসছে। তনুজার কখনো মনেই হয় না তিনি নিঃসন্তান। এই মৃত্তিকায় তো ওনার শেষ ভরসা। বাকিটা জীবন মা মেয়ের মিলে খুবই ভালোভাবে কাটিয়ে দিতে পারবেন। হঠাৎ মৃত্তিকার ডাকে ভাবনার ঘোর কাটলো তনুজা। মৃত্তিকা বলল, কি এত ভাবছো মামুনি? কিছু ভাবছি না রে মা। আচ্ছা শোন, সাবধানে যাবি। নাচের জন্য নিজের অযত্ন করিস না, সময় মতো খাবারটা খেয়ে নিবি। আমার শোন আমি। আসছি মামুনি, আসছি দিদি ভাই। সাবধানে যাস বানু। সুদর্শিনী এবং তনুজার কাছ থেকে বিদায় নিয়ে মৃত্তিকা ফ্ল্যাট থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে বলে এসেছে সদর দরজা যাতে ভালো করে আটকে দেয়। তার কথা অনুযায়ী সুদর্শিনী সদর দরজা ভালোভাবে আটকে দিয়েছে। সে হয়তো আরো কিছুদিন এখানেই থাকবে। অর্ণব এখনো ঢাকা ফেরেনি। হসপিটালে যাওয়ার জন্য একেবারে তৈরি অর্পণ। তবে যাওয়ার আগে ফিরোজার কাছ থেকে আর ইরার বিয়ের কথাটা ঠিকভাবে বলবে সেটাই বুঝে উঠতে পারছে না। সকাল থেকে বেশ কয়েকবার বলার জন্য উসখুসো করেছে, স্বস্তি মিলছে না তার। অর্পণ সোজা তার মায়ের ঘরে চলে এসেছে। মেহেরাব শিকদার হয়তো ছাদে গিয়েছেন। যেদিন তিনি হসপিটালে না যান সেদিন নাস্তা করার পর ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। এই সুযোগে অর্পণ তার কথাটা বলে দিবে। ফিরোজা তখন নিজের ঘরেই ছিলেন। অর্পণ কোনো রকমের ভনিতা ছাড়াই তার মাকে বলল, মা, তোমাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বাবা বল, কি বলবি? আমি আর ইরা বিয়ে করতে চাইছি। সবাইকে রাজি করানোর ভার তোমার উপর। মায়ের কাছে সোজা বিয়ের কথা বলছিস? ছেলে আমার বড় হয়ে গিয়েছে, তা হট করে বিয়ের সিদ্ধান্ত নিলি যে? তার একটা কারণ অবশ্যই আছে। তবে মা, আজ আমি সেসব কিছু বলতে পারছি না। তুমি বাড়ির সকলের সঙ্গে কথা বলো, আঙ্কেল আন্টির সঙ্গে কথা বলো। আচ্ছা, যখন সময় হবে তখন আমাকে বলিস। আর হ্যাঁ, আমি আজকেই সবার সঙ্গে কথা বলছি। এই বলে আলমারি থেকে একটা গহনার বক্স বের করলেন ফিরোজা। অর্পণের বউয়ের জন্য গহনা গড়িয়ে রেখেছেন তিনি। একটা একটা করে বের করতে শুরু করলেন। গহনার বক্সের ভেতর আরো দুটো বক্স। ফিরোজা মনে প্রাণে ভূমিকে নিজের মেয়ের জায়গা দিয়েছেন। শুরুতে যখন ভূমি এ বাড়িতে বউ হয়ে আসে তখন একজোড়া ঝুমকা আর একটা চেইন বানিয়ে রেখেছিল। ভূমি এ বাড়ি থেকে চলে যাওয়ার দিন দুয়েকের মাঝে গহনাগুলো আনা হয় শ্যাকলার কাছ থেকে। এত কিছুর মাঝে কখনো এগুলো দেওয়ার সুযোগই হয়নি ওনার। তবে হবে কি করে, তার আগেই তো ভূমির ওই খবর। তবুও ভূমির এই জিনিসগুলো নিজের কাছে যত্ন করে আগলে রেখেছেন। অর্পণ দুটো বক্স দেখে জিজ্ঞাসা করলো, এখানে দুটো বক্স কেন মা? ইরার জন্য গহনা আছে, আরেকটা ভূমির জন্য। ওর জন্য আমি একজোড়া ঝুমকা আর একটা চেন বানিয়ে রেখেছিলাম। অর্পণ জানে তার মা ভূমিকে ঠিক কতটা স্নেহ করে। অর্পণ তার মাকে আশ্বাস দিয়ে বলল, এগুলো আরো কিছুদিন যত্ন করে তুলে রেখো মা। নিজের মনে কথা মুখে পুরোপুরিভাবে বলতে পারল না অর্পণ। সে ভাবতে লাগলো যে যখন তার মা সব সত্যিটা জানবে তখন কেমন প্রতিক্রিয়া করবেন। সে জানে মেহেরাব শিকদারের রূপটা সামলে এলে তার মা ভীষণ কষ্ট পাবেন, কিন্তু কিছুই করার নেই। সত্যিটা সবার সামনে আসা খুবই জরুরি। সবে নাচের স্কুল থেকে বের হয়েছে মৃত্তিকা। নাচের স্কুলটা পড়েছে শাহবাগের দিকে, নৃত্য প্রকৌশল একাডেমি নামক একটা প্রতিষ্ঠানে, যা তার বাড়ি থেকে অনেকটাই দূরে। মৃত্তিকার অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই প্রতিষ্ঠানে কাজ করার, নাচ নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবার। টানা 5 ঘন্টা সময় এখানেই অতিবাহিত হয়েছে তার। সুযোগে দুপুরটা খাবার খেয়ে নিয়েছিল।
তনুজাকে প্রমিস করে এসেছে যে সময় মতো খাবারটা খেয়ে নেবে। সেও কল করে তনুজা আর সুদর্শিনীর খবরাখবর নিয়েছে। রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে মৃত্তিকা। এই সময়টাতে রিক্সা পাওয়া যায় না বললেই চলে। সেদিনও এখানে বাসের জন্য অপেক্ষা করছিল। অবশ্য ওই সময়টা বাসের আনাগোনা থাকে, কিন্তু এখন বা আরো ঘন্টাখানেক পর এখানে আর বাস পাওয়া যাবে না। বিরক্ত হয়ে বারবার ফোন ঘড়িতে সময় দেখছে মৃত্তিকা। এরই মাঝে পাশ থেকে কেউ একজন ডেকে উঠল তাকে। মৃত্তিকাও সেইখানটায় তাকালো। সামনে দাঁড়িয়ে রয়েছে মুশফিকা আর তার বর অর্থাৎ রিফাত। দুজনেই তার দিকে তাকিয়ে রয়েছে। মৃত্তিকার পরনে হাফ সিল্কের ম্যাজেন্টা রঙা শাড়ি আর ডান কাঁধে ঝুলিয়ে রাখা ব্যাগ। তাকে এভাবে দেখে মুশফিকা জিজ্ঞাসা করলো, ভূমি তুমি কোথায় যাচ্ছ? প্রায় 1 বছরেরও অধিক সময় পর ভূমিকে দেখছে সে। মুশফিকার কণ্ঠেও কিছুটা উচ্ছ্বাস, তবে মৃত্তিকা তা এড়িয়ে বলল, এক্সকিউজ মি, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি ভূমি নই, মৃত্তিকা আমি। বোকা হেসে মুশফিকা বলল, তুমি আমাদের সঙ্গে মজা করছো তাই না? কি আশ্চর্য, আমি আপনার সঙ্গে মজা কেন করতে যাব? আমরা কি একে অপরকে চিনি? কখনো কি দেখা হয়েছিল আমাদের? এবার মুশফিকার স্বামী রিফাত এগিয়ে এসে বলল, চল মুশফিক, আমাদেরই হয়তো কোথাও ভুল হচ্ছে। মৃত্তিকার দিকে তাকিয়ে রিফাত আবারও বলল, আপনি কিছু মনে করবেন না, আপনাকে একজন চেনা মানুষের সঙ্গে গুলিয়ে ফেলেছিল ও। ইটস ওকে। রিফাত এবার মুশফিকার হাত ধরে নিয়ে চলে গেল। যাওয়ার আগে মুশফিকা তাকিয়েছিল মৃত্তিকার দিকে। ওরা চলে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল মৃত্তিকা। তবে মুশফিকার সঙ্গে এমন ব্যবহার করে তার বড্ড অনুশোচনা বোধ হচ্ছে। এমন ভাবে কথা না বললেও পারত সে, কিন্তু সে চায় না তাকে বেঁচে থাকার কথাটা এখনই কেউ জেনে যাক। যেদিন না সবকিছু হাতে নাতে প্রমাণ দেবে, সেদিন নিজের পরিচয় সে লুকিয়ে রাখবে না, কারো সামনে আসতে দেবে না। ব্যাগ থেকে ফোন বের করে অর্পণের নাম্বারে কল লাগালো। ওদিকে অর্পণও তার ফোন কল সঙ্গে সঙ্গে রিসিভ করলো। ভূমি জিজ্ঞাসা করলো, ভাইয়া কোথায় আছো তুমি?